হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর বিষয়বস্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আলোচনাটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিকই ধরেছো। বলিউডের খানরা আজ কি বিপন্ন? একের পর এক আমরা বিভিন্ন সেলিব্রিটির উপরে অ্যাটাক যেটা কিনা দেখতে পাচ্ছি। তো অনেক প্রশ্ন বলতে পারো এখানে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদেরকে যে বলিউডের সেলিব্রিটির মতো লোকজন যারা তারা যদি আজকের ডেটে দাঁড়িয়ে নিরাপদ না থাকে তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ? আমরা দেখব ঘটনা পর্যায়ক্রমে যে কিভাবে ঘটনাগুলো ঘটছে এক এক করে এবং প্রশ্নগুলো কি, কি? উত্তর হয়তো আমরা পাবো তোমাদের কাছ থেকে আশা করা যায়। তো কি কারণের জন্য ঘটছে আমরা সেগুলো দেখব। কিন্তু তার আগে আমরা একটু দেখে নেব যে এখানে এই মুহূর্তে যে সমস্ত ব্যাচগুলো চলছে, যার মধ্যে পূর্ণা সক্ষম যেটা কিনা WBCS ওরিয়েন্টেড একটা নতুন ফাউন্ডেশন ব্যাচ ২০২৪, ২৫, ২৬ মানে ২০২৪, ২৫ এবং ২৫, ২৬ কে মাথায় রেখে ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে। যারা WBCS পরীক্ষার দিকে মাথায় রেখে প্রিপারেশন নিচ্ছ তারা এই ব্যাচটা নিতে পারো। এটা ইন্ডিভিজুয়াল ব্যাচ। উত্তরণ ব্যাচ যেটা সেটা SSC ফাউন্ডেশন 2.0 মানে SSC ওরিয়েন্টেড, এটা সেকেন্ড ব্যাচ চলছে। এটা রূপসী বাংলা যেটা কিনা রেলের গ্রুপ ডি কে মাথায় রেখে ব্যাচটা তৈরি করা হয়েছে। দুরন্ত এক্সপ্রেস এটা RRB NTPC ব্যাচ 1 এবং ব্যাচ 2 কে মাথায় রেখে বলতে পারো করা হয়েছে। এবং PSC মিসলেনিয়াস মেন যেটা অলরেডি ব্যাচ চলছে। এছাড়া WBCS প্রিলিমস ওরিয়েন্টেড শুধুমাত্র সিঙ্গেল ব্যাচ যেটার নাম হচ্ছে টার্গেট ব্যাচ। এই সমস্ত ব্যাচ চলছে কোথায় না আমাদের অ্যাপে, PW অ্যাপে। তাই যারা এখনো অ্যাপ ইনস্টল করোনি তারা তাড়াতাড়ি অ্যাপটা ইনস্টল করো। আর যে পরীক্ষাকে টার্গেট করছো সেই পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ নিয়ে ক্লাস শুরু করো। ওকে? এবার আরেকটা কথা যেটা হচ্ছে এই সমস্ত ব্যাচ তুমি পেয়ে যাবে কিসের মধ্যে? না অপরাজিত 2.0 যেটা কিনা লঞ্চ হয়েছে। যেটা WBPSCর আন্ডারে যে কটা পরীক্ষা হয় সব পরীক্ষা এবং ওয়ান ডে এক্সাম যে কটা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস রেলের যে কটা পরীক্ষা সব পরীক্ষায় তুমি অ্যাক্সেস পাবে এই অপরাজিত 2.0 যদি কারোর ব্যাচ নেওয়া থাকে। ১ বছর, ১.৫ বছর এবং ২ বছরের ভ্যালিডিটিতে বলতে পারো ব্যাচটা লঞ্চ হয়েছে। এই কোর্সটা বা মহাপ্যাকটা যদি কারোর নেওয়া থাকে তাহলে আগামী ১ বছরের মধ্যে WBPSC ওয়ালা যে কটা ব্যাচ আনবে, ১.৫ বছরের মধ্যে যে কটা ব্যাচ আনবে, ২ বছরের মধ্যে যে কটা ব্যাচ আনবে, সব ব্যাচের অ্যাক্সেস তুমি পাবে। সেটা WBCS কেন্দ্রিক হোক বা ওটা যেকোনো পরীক্ষা কেন্দ্রিক হোক না কেন। ওকে? তাই তোমার পছন্দ মতো ব্যাচ তুমি নিয়ে তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করো এবং নিজের প্রিপারেশনকে আরো বেশি করে বুস্ট আপ করো। চলে আসবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি প্রকাশ মুখার্জি। আজকে তোমাদের সামনে আনতে চলেছি কি না বলিউডের খানরা কি সত্যি নিরাপদ বা বিপন্ন, এই নিয়ে আজকের ভিডিও। দেখো ভিডিওটা পুরোটা কেমন লাগে। তো প্রশ্ন, বলিউড কি সফট টার্গেট এই মুহূর্তে দাঁড়িয়ে? নিজেদেরকে হাইলাইট করা বলো, পপুলারিটি গেইন করা বলো, যাই বলো না কেন সাধারণ মানুষের ক্ষেত্রে কি না এটা কি একটা সফট টার্গেটের জায়গায় পৌঁছে গেছে? যে ভাই এরকম একটা সেলিব্রিটিকে অ্যাটাক করো বা সেলিব্রিটিকে সঙ্গে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলো তাহলেই তুমি রাতোরাত যাকে বলে পপুলার। নাকি বলিউডকে টার্গেট করে বলতে পারো একটা মেসেজ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে সমাজের ক্ষেত্রে? যেহেতু আমরা কম বেশি সবাই এই ধরনের সেলিব্রিটির সঙ্গে যুক্ত থাকি, তাদের সিনেমা দেখি, তাদেরকে অনেক ক্ষেত্রে আইডল বলে মনে করি। তাহলে কি মেসেজ আসছে? আমরা আসবো আলোচনাতে। তার আগে আমরা একটু ঘটনাগুলো দেখে নিই এক, এক করে। ১ম ঘটনাটাই যদি বলি কিনা বলিউডের অন্যতম সুপারস্টার বা মেগা স্টার শাহরুখ খান, যিনি কিনা কিছুদিন আগে বলতে পারো ডেথ থ্রেট পেয়েছিলেন। ওকে? একটা র‍্যানসম চাওয়া হয়েছিল একটা ফোন কলের মাধ্যমে। যদি আমরা দেখি তাহলে মুম্বাই পুলিশের মতে ৫০ লাখ টাকা চেয়ে শাহরুখ খানকে ফোন করা হয়। যদিও নিজের পরিচয় আত্মগোপন রাখে। ওকে? যিনি ফোন করেছিলেন এবং যদি পয়সা না দেওয়া হয় তাহলে শাহরুখ খানের কিনা বলতে পারো কিনা হত্যা করা হবে এটা বলা হয়। কাদের মতে? না বান্দ্রা পুলিশ স্টেশনের একজন অফিসারের মতে এই কলটা এসছিল এবং পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি এই কেসের এগেইনস্টে একটা কেস ফাইল হয়। এক্সটর্শনের আ আ বলতে পারো আন্ডার সেকশন 3084 এ একটা কেস বলতে পারো কিনা এখানে লঞ্চ করা হয়। কাকে ডেথ থ্রেট দিচ্ছে? শাহরুখ খানকে। ধরা কি পড়েছে আদৌ? আমরা দেখে নেব। একদমই ঠিক, এনাকে ইনভেস্টিগেশন করা হয় এবং ইনভেস্টিগেশন করে রায়পুরের ছত্তিশগড় থেকে বলতে পারো কিনা আটক করা হয় কাকে? না মোহাম্মদ ফৈজান খান, যিনি কিনা বাই প্রফেশন একজন লয়ার। ওকে? যার ফোন দিয়েই বলতে পারো কিনা শাহরুখ খানকে কল করা হয়েছিল। তাহলে ফৈজান খান কি যুক্ত? কি বলছে ফৈজান খান? তো ইনভেস্টিগেশন রিপোর্টে দেখা যায় যে ফৈজান খানের ফোন থেকে ফোন আসে শাহরুখ খানের কাছে
এবং ফৈজান খান তার স্টেটমেন্টে বলেছে যে তার ফোনটি চুরি হয়ে যায় নভেম্বরের 2 তারিখে এবং সে প্রসঙ্গে তিনি একটি কমপ্লেনও দাখিল করেছিলেন। ওকে, এবং 5ই নভেম্বর যে কিনা বলতে পারো তার ফোন ইউজ করে শাহরুখ খানকে ফোন করা হয় বলে তার দাবি এবং তিনি বলতে পারো ফৈজান বলতে পারো তার বক্তব্য অনুযায়ী যে তার এগেনস্টে একটা কনস্পিরেসি হচ্ছে, যেখানে মিডিয়া বলতে পারো বলছে যে তার ফোন থেকে ফোন করা হয়েছে মানেই তিনি ফোন করেছেন, এরম ব্যাপার নয়। তিনি বলছেন যে তার ফোন চুরি হয়ে গেছে এবং যিনি ফোন করেছেন তিনি তার ফোন থেকে একটা ইন্টারন্যাশনাল কল করেছেন এবং এটা তার এগেনস্টে একটা ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে। শাহরুখ খানের এগেনস্টে ফোন এলো, 50 লক্ষ টাকা দাবি করা হলো অথবা তাকে মেরে ফেলা হবে এরকম একটা কথা বলা হলো। ছত্তিশগড় থেকে ব্যক্তিটাকে আটক করা হলো। আটক ব্যক্তি আবার একজন লয়ার। তার বক্তব্য অনুযায়ী তার ফোন চুরি হয়ে গেছিল এবং তার ফোন থেকে হয়তো ফোন করে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কল করা হয়েছে শাহরুখ খানকে এবং তাকে বলতে পারো কি না ফাঁসানো হচ্ছে। এটা তার বিরুদ্ধে চক্রান্ত। আর যদি আমরা দেখি এছাড়াও ফৈজান খান যাকে ধরা হয়েছে তিনি কিন্তু এর আগেও শাহরুখ খানের এগেনস্টে কমপ্লেন করেছেন। কোন পরিপ্রেক্ষিতে? না, শাহরুখ খানের একটা সিনেমা আঞ্জাম, যে সিনেমাটাতে বলতে পারো তার একটা ডায়লগকে কেন্দ্র করে যেটা এনার পছন্দ হয়নি, সেই ডায়লগের পরিপ্রেক্ষিতে এই ফৈজান খান কিন্তু একটা অবজেকশনেবল বলতে পারো কিন্তু কেস ফাইল করেছিল। বলছে দেখো, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ফাইজান হ্যাজ বিন ইনভলভ ইন কেস রিলেটেড টু শাহরুখ খান. He previously lodged complaint against the actor for a dialogue in his 1994 film Anjam. The lawyer reported a dialogue objectionable due to its reference to the deer hunting. তাহলে হরিণ শিকারকে কেন্দ্র করে একটা ডায়লগ ছিল আঞ্জাম সিনেমাতে, তো সেই ডায়লগটা বলতে পারো এনার পছন্দ হয়নি, তাই ইনি এই শাহরুখ খান বা বলতে পারো এই সিনেমাটার এগেনস্টে একটা কমপ্লেনও কিন্তু লঞ্চ করেছিলেন। তাহলে দিস ইজ দ্য নট দ্য ফার্স্ট টাইম কি ফৈজান খান শাহরুখ খানের সাথে বা শাহরুখ খানের এগেনস্টে কোনো কমপ্লেন করছে। ফৈজানের বক্তব্য অনুযায়ী কি না, বিষ্ণুই কমিউনিটি যারা কিনা ডিয়ার বা হরিণকে দেবতা জ্ঞানে পুজো করে, তাই এই বক্তব্যটা অবজেকশনেবল বক্তব্য ছিল বলে তার মনে হয়েছে এবং তার জন্যই কি তিনি এই কমপ্লেনটা লঞ্চ করেছেন। Bishnoi community is my friend. It is neither a religion to protect deer. So if a Muslim actor says something like this about deer, it is commendable. তাহলে দেখো এখানে ইনি কিন্তু একটা জায়গায় উল্লেখ করেছেন যে যেহেতু বিষ্ণুই কমিউনিটি যারা আছে তারা ডিয়ারকে কিনা ঈশ্বর রূপে পুজো করে, তাই একজন মুসলিম অ্যাক্টরের মুখ থেকে এই ধরনের ডায়লগ তিনি কখনোই মানতে পারেন না, তাই তিনি বলতে পারো এই ধরনের জিনিসটা ঘটিয়েছেন, মানে কেসটা করেছেন। কিন্তু ফোন করে র্যানসাম চাওয়া বা বলতে পারো থ্রেট করা এটা ইনি করেননি বলে এনার বক্তব্য। এনার ফোন চুরি হয়ে গেছিল বলে এনার বক্তব্য হলো। তাহলে এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, মুসলিম অ্যাক্টর, ওকে, পয়েন্টটা মাথায় রাখবে। চলে আসো পরের ঘটনাটা। নেক্সট ঘটনাটা যদি আমরা দেখি কি না আমাদের ভাইজানকে নিয়ে, আমাদের সালমান খানকে নিয়ে অনেক দিন ধরেই বলতে পারো একটা বিতর্ক চলছে। কাকে নিয়ে? না, এই লরেন্স বিশনোই যে কিনা সালমান খানকে থ্রেট দিয়েছে, ইদানিং আমরা দেখতে পেয়েছি তার উপরে গুলিও চালিয়েছে লোক দিয়ে, ডিরেক্টলি নয় ইনডিরেক্টলি। তো কেন ঘটনা যদি আমরা দেখি, তাহলে এই কেন ঘটনা বলতে গেলে আমাদের ফিরে আসতে হবে সেই 1998-এ। ওকে, 1998 সালের একটা সিনেমা, যে সিনেমাটা ছিল হাম সাথ সাথ হ্যায়, যার শুটিং হচ্ছিল কোথায় না রাজস্থানে, এবং সেই শুটিংয়েই বলতে পারো কি না একটা ব্ল্যাক বাঘকে বলতে পারো মারা হয় এবং এই মারার দায়িত্বটা বা এই মারার ঘটনাটা যার ঘাড়ে গিয়ে বর্তায় তিনি হচ্ছেন সালমান খান। ওকে, কার মতে? না, লরেন্স বিশনোই বা বিশনোই কমিউনিটির মতে। তাদের বক্তব্য কি না, তারা যে দেবতা, ডিয়ারটাকে যারা যে দেবতা হিসেবে পুজো করেন, তিনি এটার হত্যা করেছেন। যদিও এই তথ্য পুরোপুরি নাশাত করে দিয়েছে কে না সালমান খান এবং তার পরিবার। তার বক্তব্য বা তাদের ফ্যামিলিগত বক্তব্য হচ্ছে তারা এরম কোনো কাজ ঘটাননি। ওকে, তাহলে কি বলছে দেখো, লরেন্স বিশনোই গ্যাং সেই তবে থেকে বলতে পারো কিনা সালমান খানের পিছনে পড়েছে যে আইদার তাকে ক্ষমা চাইতে হবে বা বলতে পারো তাকে একটা র্যানসাম দিতে হবে বলে তার সেদিন থেকে বলতে পারো ঘটনার সূত্রপাত। কিন্তু সেই ঘটনাটা অন্য মোড় নেয় কবে? যখন বাবা সিদ্দিকী, ওকে, সালমান খানের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং মুম্বাইয়ের এক সময় বলতে পারো একজন কি না
কি বলবো আমাদের নেতা। তো সেই বাবা সিদ্দিকীকে যখন ওপেনলি মেরে ফেলা হয় সেই ঘটনার মোড় কিন্তু অন্যদিকে নেয়। সালমান তারপরেই বলতে পারো কিনা একটা মেসেজ পায় যেখানে তাকে ৫ কোটি টাকা বলতে পারো দেওয়ার কথা বলা হয়। অন্যথায় তাকে মেরে ফেলা হবে বলে জানানো হয় বিষ্ণই গ্যাং থেকে। Salman Khan said his son, Salim Khan said his son does not kill the black bug. এ প্রসঙ্গে সালমান খানের বাবার বক্তব্য কি? তার বাবার বক্তব্য হচ্ছে তার ছেলে এরকম কোনো ঘটনা ঘটায়নি। তাই এরকম কোনো টাকা পয়সা দেওয়ার কোনো প্রসঙ্গই আসছে না। এবং অ্যাপোলজি চাওয়ার যে কথাটা বলা হয়েছে যে বিষ্ণই গ্যাংয়ের কাছ থেকে বা সেখানে গিয়ে সেই মন্দিরটাতে গিয়ে যদি ক্ষমা চেয়ে আসে তাহলে হয়তো নেগোসিয়েশন হতে পারে। কিন্তু এটা করারও পক্ষপাতী নয় সালিম খান। তার কারণ কি? অ্যাপোলজি চাওয়ার কোনো প্রশ্নই আসে না। অ্যাপোলজি চাওয়া মানে সে যে মেরেছে এটা বকলমে স্বীকার করে নেওয়া। তো এটা তো সে করেনি। অতএব অ্যাপোলজি চাওয়ার কোনো প্রশ্নই আসে না। ৫ কোটি টাকা যে চেয়েছে বলতে পারো একজন বলতে পারো বিষ্ণই গ্যাং থেকে এটা চাওয়া হয়েছে বলে খবর। যেটা মেসেজ পেয়েছে সালমান খান। মুম্বাই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম থেকে WhatsApp এর মাধ্যমে এই মেসেজটা মানে দেখা হয়। যেখানে কি বলছে না যদি এই টাকাটা না দেওয়া হয় তাহলে একই রকম বাবা সিদ্দিকীকে যা ঘটনা ঘটানো হয়েছে ঠিক একই রকম ঘটনা হবে সালমান খানের জন্য। লরেন্স বিষ্ণইয়ের কাজিন যে কিনা ক্লেম করেছে সালমান অফার আ চেকবুক। তাহলে এই ঘটনার পরেই আমরা দেখতে পাই কি না লরেন্স বিষ্ণইয়ের যে বলতে পারো কাজিন সে কি ক্লেম করেছে না সালমান খান বলতে পারো একটা ব্ল্যাঙ্ক চেকবুক দিয়ে বলেছিল তোমরা তোমাদের মতো যা অঙ্ক দরকার ভরে নাও এবং কেস রফা দফা করো। যদিও এই ঘটনা সালমান খান মানতে রাজি হয়নি এবং তার বক্তব্য অনুযায়ী এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। তাহলে লরেন্স বিষ্ণইয়ের cousin recently denied report that the Salman Khan attempt to offer a financial compensation to the Bishnoi community. He claimed Salman had once presented a checkbook inviting them to fill any amount they desired, but the community rejected the offer. তাহলে সালমান খান তাদেরকে অফার করেছিল বাট তারা সেই অফারটা নেয়নি, অফারটা রিজেক্ট করেছে। In an interview, NDTV, Ramesh dismissed Salim Khan's comment about financial motive, saying, "If we were after money, we would have accept it." তাহলে এনডিটিভির এক সাক্ষাৎকার দিতে গিয়ে বলতে পারো রমেশ যে কিনা বক্তব্যটা রেখেছে তার বক্তব্য তারা যদি টাকার পিছনেই দৌড়াতো তাহলে কি না তারা এটা একসেপ্ট করে নিত। He emphasized the community's emotional attachment to the Black Buck case and said they felt disrespected by attempt to downplay their sentiment. তাহলে তার বক্তব্য ছিল কি না এই বিষ্ণই কমিউনিটির একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই ব্ল্যাক বাক ডিয়ারের সঙ্গে। ওকে, তাই কি না তারা ডিরেসপেক্ট ফিল করেছে যে তাদেরকে কি না তাদের সেন্টিমেন্টে আঘাত দেওয়ার ফলে তারা ডিরেসপেক্ট ফিল করেছে এবং তার জন্যই কি না এই বক্তব্যটা রাখা হয়েছে বা এই ঘটনাটা হচ্ছে। এই ঘটনার পরেই আমরা দেখতে পাই কিনা অকস্মাৎ সালমান খানের বাড়িতে বা বলতে পারো গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট যেখানে থাকেন উনি সেখানে গুলি চালানোর ঘটনাও আমরা দেখতে পাই এবং তার পরবর্তী স্টেপ হিসেবে তার সেই বারান্দা যেখানে দাঁড়িয়ে সালমান খান তার যারা অনুরাগী আছে তাদের সঙ্গে হাত ফাত দেখায় বা বলতে পারো ছবি টবি দেয়। তো সেই রেসপেক্টে সেই জায়গাটাকে পুরোটাই বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং তার ক্যাটাগরি বা তার সিকিউরিটিও বলতে পারো অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং সম্প্রতি আমরা দেখতে পাই সালমান খান যে কিনা দুবাই থেকে দুখানা কিন্তু বুলেট প্রুফ কারও বা গাড়িও আনিয়েছে তার প্রোটেকশনের জন্যে। তাহলে পরপর ব্যাক টু ব্যাক দুটো ঘটনা শাহরুখ খান এবং সালমান খানের পর খুব রিসেন্টলি যে ঘটনাটা ঘটে আমরা দেখতে পাই কি না সাইফ আলী খানের বাড়িতে বা ফ্ল্যাটে বলতে পারো মাঝরাতে হানা এবং চুরির উদ্দেশ্য নিয়ে অ্যাকর্ডিং টু পুলিশ চুরির উদ্দেশ্য নিয়ে ইনি ফ্ল্যাটে ঢুকেছিলেন এবং সাইফ আলী খানের কাছ থেকে 1 কোটি টাকা ইনস্ট্যান্ট দাবি করা হয়, অন্যথায় তার এবং তার পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে এবং তার সঙ্গে ধস্তাধস্তিতে বলতে পারো ইনি যে ব্যক্তিটি যার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ ইনি সাইফ আলী খানকে স্ট্যাবিং করেন মানে ছুরি দিয়ে আঘাত করেন। 6টা ছুরির আঘাত খেয়ে সাইফ আলী খান বলতে পারো হসপিটালে ভর্তি হয়, লীলাবতী হসপিটালে, যেখান থেকে তার অপারেশনের মাধ্যমে ছুরির পার্টটা বার করা হয়। বর্তমানে উনি সুস্থ আছেন এবং সম্প্রতি উনি বাড়িও ফিরে এসছেন। কিন্তু বক্তব্য হচ্ছে এই যে ব্যক্তিটির পরিচয় কি? ব্যক্তিটির পরিচয় হচ্ছে ইনি একজন বাংলাদেশি। ওকে, বাংলাদেশ থেকে বলতে পারো গত 6 মাস আগে ইন্ডিয়াতে অবৈধ উপায়ে ঢোকেন এবং ঢুকে মুম্বাইতে বিজয় দাস নামে বলতে পারো থাকতে শুরু করেন ওয়ারলিতে। ওকে, তো সেখানেই ইনি থাকতেন এবং ইনি এনার বক্তব্য অনুযায়ী ইনি যে সাইফ আলী খানের ফ্ল্যাটে ঢুকেছেন এটা ইনি জানতেন না বা সাইফ আলী খান কে এনার এটা জানা ছিল না। ইনি চুরির উদ্দেশ্যে এখানে ঢুকেছিলেন
বলে এনার বক্তব্য। তো ঘটনাটা যদি আমরা দেখি, বুধবার রাত 2টো থেকে 3টের মধ্যে সাইফ আলী খানের বাড়িতে ছুরি নিয়ে ঢোকে হচ্ছে আক্রমণকারী। দেখে চেঁচিয়ে ওঠে সাইফ আলী খানের হাউস হেল্প। অন্য একটি সূত্রের খবর, তার সঙ্গে হামলাকারীর চেঁচামেচি হয়। সেই আওয়াজেই ছুটে আসেন কে না সাইফ আলী খান। আটকাতে গিয়ে ধস্তাধস্তি হয়। 6বার ধারালো ছুরির আঘাত অভিনেতাকে করা হয়। ছুরি বিঁধে থাকা অবস্থায় রক্তাক্ত অভিনেতাকে নিয়ে অটো ধরে হাসপাতালে দৌড়ান হচ্ছে ছেলে ইব্রাহিম। তড়িঘড়ি অস্ত্রোপচার হয়। মেরুদণ্ড থেকে 2.5 ইঞ্চ ছুরির টুকরো বের করা হয়। বর্তমানে স্থিতিশীল রয়েছেন অভিনেতা। এবং পরবর্তী ঘটনা যদি আমরা দেখি না, পরবর্তী ঘটনা সাইফ আলী খান বাড়ি ফিরে গেছেন। ওকে? সুস্থ আছেন, বাড়ি ফিরে গেছেন। ১ সপ্তাহ রেস্টে এনাকে থাকতে বলা হয়েছে। তো ইনি বাড়ি ফিরে গেছেন। এখন বক্তব্য হচ্ছে যে এই যে ব্যক্তিটি, এই ব্যক্তিটি কে ঘিরে কি প্রশ্ন উঠেছে? এই যে বাংলাদেশ থেকে বলতে পারো ইনি এসে এখানে বসবাস করছেন এবং হামলা করলেন কাকে? না সেই আবার সাইফ আলী খানকে। তাহলে আমরা ব্যাক টু ব্যাক যদি আমরা দেখি কিনা বলিউডে ৩ জন খান, ৩ জন খানই কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু এফেক্টেড হচ্ছেন। আমরা পূর্বেও দেখেছিলাম যে আমির খান কোনো একটা সাক্ষাৎকারে হয়তো কিছু মন্তব্যের জেরে তিনিও বলতে পারো কিন্তু কোণঠাসা অবস্থায় চলে গেছিলেন। তাহলে প্রশ্ন এখানে অনেক। কেন বারবার বলিউডের সেলিব্রিটিরা আক্রান্ত হচ্ছে? এর মাধ্যমে কি সমাজকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা চলছে বা কেউ চালাচ্ছে? পার্টিকুলার একটা কমিউনিটির উপরে যদি আমরা দেখি, আমরা যদি অন্য অ্যাঙ্গেলে ভাবি যে পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে, তাই কি? ঘটনাটা কি সত্যিই তাই? এই সাইফ আলী খানের বাড়িতে ঢুকে যে চুরির যে উদ্দেশ্য, এটা কি শুধুই চুরির উদ্দেশ্য? সালমান খান এবং বিষ্ণই কমিউনিটির মধ্যে যে ঝামেলা, একটা হরিণকে মারাকে কেন্দ্র করে, অবশ্যই এটা একটা অপরাধ। যদি হয়ে থাকে, সেটা কোর্ট বিচার করবে যে কে দোষী, কে নির্দোষ। তো সেই বিচারের দিকে না তাকিয়ে মানুষ নিজের হাতে বলতে পারো আইনকে তুলে নিচ্ছে এবং সাজা দেওয়ার ক্ষেত্রে বলতে পারো উঠে পড়ে লেগেছে। এটা সমাজের কি অবক্ষয় নয়? এ প্রসঙ্গে ভারতের যারা আইনি রক্ষক তারা কতটা ভূমিকা পালন করছে? শাহরুখ খানের মতো সেলিব্রিটিকে ডেথ থ্রেট আসছে এবং ৫০ লক্ষ টাকা চাওয়া হচ্ছে, অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, তো একজন সাধারণ লোক ভারতবর্ষে যারা বসবাস করে, যারা এদেরকে আইডল বলে মানে, তাহলে তাদের দিকে কি একবারও কেউ ভাবছে যে এর এফেক্টটা কতটা সদূর প্রসারী হতে পারে? বা আজকের দিনে দাঁড়িয়ে এই যে সেলিব্রিটিরা যারা কিনা আক্রান্ত হচ্ছেন, যদি এরা আক্রান্ত হন তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ? এই সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু উঠছে এবং আগামী দিনে এই প্রশ্ন কিন্তু থাকবে যদি না এর সুষ্ঠু কোনো মীমাংসা আমরা দেখতে পাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। এই ধরনের ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব তোমাদের সামনে। তো শেষ করার আগে একটা কথা বলবো, বিগ থ্যাঙ্কস টু ইউ, যাদের তোমাদের জন্যই আজকের আমাদের এই 100K আমরা সাবস্ক্রাইবার পেয়েছি। তো আগামী দিনেও তোমাদের সঙ্গে নিয়ে আমরা আরো অনেক দূর পর্যন্ত এগোবো বলে আশা রাখতে পারি। থ্যাংক ইউ।